বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আজকে হচ্ছে 24শে মে 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি লিখিত ব্যাচের সুনির্দিষ্ট প্রতিকায়নের তৃতীয় ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। দেখেন, আজকে আমরা তিনের 3 নাম্বার প্রশ্নটা পড়বো। দেখেন, 3 নাম্বার প্রশ্নের প্রথমে যদি দেখেন 3-এর ক, যে কোন চুক্তি সমূহ বলবৎ করা যায় এবং কোন চুক্তি সমূহ বলবৎ করা যায় না, উদাহরণ সহ সংশ্লিষ্ট ধারা উল্লেখ পূর্বক আলোচনা করুন। আগে এই পার্ট পড়ি। বলছে যে কোন কোন চুক্তি সমূহ বলবৎ করা যায় আর কোন কোন চুক্তি সমূহ বলবৎ করা যায় না। তো এটা আগে যখন আমরা কতদিন যখন পড়া শুরু করেছিলাম, তখন আমি আপনাদের বলেছিলাম যে একটা দেওয়ানি মামলায় 2 ধরনের প্রতিকার দেওয়া যায়। একটা হচ্ছে ক্ষতিপূরণমূলক প্রতিকার, আর একটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার। আমি কোনো মামলায় যেটা চেয়েছি, আমাকে যদি সেটাই দেয়, তখন সেটাকে বলে সুনির্দিষ্ট প্রতিকার। যেরকম আমি স্থাবর সম্পত্তির দখল চেয়েছি, আমাকে দখল দিয়েছে, সুনির্দিষ্ট প্রতিকার। কিন্তু আমি দখল চেয়েছি, আমাকে দখল না দিয়ে ক্ষতিপূরণ দিয়েছে, এটা হলো ক্ষতিপূরণমূলক প্রতিকার। তো এখন সুনির্দিষ্ট প্রতিকারের মধ্যে মোট 8টা প্রতিকার আছে, এর মধ্যে একটা আমরা পড়েছি 8 থেকে 11, যদিও আমরা পড়ছি 8 আর 9, 10-11 প্রয়োজন নেই। সেকেন্ড যে প্রতিকার যেটা আছে সেটা হলো স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, বা চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণ, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, বা চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন, বা চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালন। ইংরেজিতে বলে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, কিন্তু বাংলায় এর নাম আছে অনেক। চুক্তি বলবৎ আছে, চুক্তি প্রবল আছে, চুক্তি বাস্তবায়ন আছে, চুক্তি কার্য সম্পাদন আছে, চুক্তি প্রতিপালন আছে, এই তো 5টা পাওয়া যায়। জিনিস একই, ঠিক আছে। তো এখন আহ উত্তরে চলে আসি, আসেন উত্তরে আসি। উত্তর পড়ার আগে আমি আর 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 কিছু কথা বলি। আর যে কথা বলবো সেটা হলো যে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন আসলে কি। দেখেন, একটা চুক্তিতে, যে কোনো চুক্তিতে 2টা পক্ষ থাকে। ধরেন ক্রয় বিক্রয় চুক্তিতে ক্রেতা এক পক্ষ, বিক্রেতা এক পক্ষ। আহ দানের ক্ষেত্রে দাতা, গ্রহীতা। ইজারার ক্ষেত্রে ইজারা দাতা, ইজারা গ্রহীতা, নাকি? তাহলে যে কোনো চুক্তিতে পক্ষ থাকে কয়টা? 2টা। এখন যখন 2 পক্ষের মধ্যে কোনো চুক্তি হয়েছে, হবার পরে যে কোনো এক পক্ষ চুক্তির শর্ত ভঙ্গ করছে, চুক্তির শর্ত ভঙ্গ করছে, এখন তাহলে আর এক পক্ষ সংক্ষুব্ধ, যে চুক্তির শর্ত ভঙ্গ করছে, তাহলে এগ্রিভড কে? অপরপক্ষ। এখন যখন 2টা চুক্তি হয়, একটা চুক্তি হয়, তখন যদি কেউ চুক্তির শর্ত ভঙ্গ করে, তাহলে সংক্ষুব্ধ ব্যক্তির হাতে কতগুলো প্রতিকার আছে। মানে তিনি কতগুলো 4 ধরনের মামলা তিনি করতে পারেন। কয় ধরনের? 4 ধরনের। 4 ধরনের মধ্যে একটা হলো চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন। 4 ধরনের মধ্যে আমরা এই যে যে চুক্তিতে যে কথা আছে, তারে দিয়ে যদি সেই কাজই করাইতে চান, তখন আপনাকে মামলা করতে হবে নির্দিষ্ট কার্য সম্পাদন। কিভাবে? ধরেন, আপনি বাড়ি কিনতে চেয়েছিলেন, আর একজন বিক্রি করতে চেয়েছে, বায়না চুক্তি হয়েছে, 1 কোটি টাকা বাড়ি বিক্রি করবে, আপনি 50 লাখ দিছেন। আর বাকি 50 লাখ যখন তারা দিতে গেলেন, বললেন যে চুক্তি অনুসারে আমার দলিল করে দাও। এখন সে বলতেছে যে না, তোমার কাছে আমি বাড়ি বিক্রি করবো না। তাহলে সে চুক্তি শর্ত ভঙ্গ করছে। তাহলে এখন কি আমি তার বিরুদ্ধে মামলা করবো আদালতে? ইওর অনার, ও চুক্তির শর্ত ভঙ্গ করতেছে, ওরে বলেন বাড়ি বিক্রি করতে। ওরে বলেন কি? বাড়ি বিক্রি করতে। মানে চুক্তিতে যা ছিল তারে দিয়ে ওই কাজই করাইলে সেটারে বলে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। বুঝেছেন? আর এটা ছাড়াও আরো মামলা করা যায়। কিভাবে? আর এক প্রকার মামলা আছে নিষেধাজ্ঞা। এই চুক্তির শর্ত ভঙ্গ করছে, আমি মামলা করছি নিষেধাজ্ঞা, এর অনার আমার কাছে বিক্রি করুক বা না করুক, আর কারো কাছে কাছে যেন বিক্রি করতে না পারে, এটা হলো নিষেধাজ্ঞা। তো আমি যদি চাই যে আমার কাছে বিক্রি না করুক, কিন্তু আর কারো কাছে যাতে বিক্রি করতে না পারে, এই ক্ষেত্রে আমাকে চাইতে হবে কি? নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার মামলা করতে হবে। বুঝছেন? আর আমি যদি চাই যে ঠিক আছে, আমার কাছে বিক্রি করা লাগবে না, ইওর অনার, ও আমার কাছ থেকে 1 কোটি টাকা বিক্রি করতে চাইছিল, তো 50 লাখ দিছি, এখন আমার এই 50 লাখ সহ ক্ষতিপূরণ দিতে বলেন। আমি এত টাকার ক্ষতিগ্রস্ত হয়েছি, ওর জমি আমি কিনবো না, ওর বেচাও লাগবে না, কিন্তু আমার যেন ক্ষতিপূরণ দেয়। বুঝছেন? তাহলে চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়নের প্রতিকার এক টাইপের, নিষেধাজ্ঞার প্রতিকার কি আর এক ধরনের, আর ক্ষতিপূরণের প্রতিকার আর এক ধরনের। আরো একটা প্রতিকার আছে, সেটা হলো চুক্তি রদ।
কি বলেন? চুক্তি রদ। চুক্তি রদ হলো যে আদালতে চাওয়া যে ওনার যেহেতু সে আমার কাছে বাড়ি বিক্রি করবে না, তাহলে তার সাথে আমি আর চুক্তি করবই, বা তার সাথে আমার চুক্তি কি করা হোক, রদ করা হোক। তো রদের মামলায় আসলে তেমন কোনো লাভ নাই, এবং কোর্ট কাছারিতে রদের মামলা হয় না বললেই চলে। রদ হলো মানুষের যখন জেদ কাজ করে যে ওর সাথে আমি আর সম্পর্ক রাখবো না, সেটা সেই ক্ষেত্রে হলো চুক্তি রদ। ক্ষতিপূরণ চাইলে ক্ষতিপূরণের মামলা, অন্য কোথাও বিক্রি করতে যাতে না পারে কি নিষেধাজ্ঞা, আর আমার কাছেই জানে বিক্রি করে, এটা হলো কি চুক্তি সুনির্দিষ্ট কার্যসম্পাদন। বুঝলেন? হ্যাঁ, তাহলে যে জিনিসটা আমাদের জানা দরকার যে চুক্তি সংক্রান্ত তাহলে কয় ধরনের মামলা হয়? 4 ধরনের। এবং যদি আপনাকে বলে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন কাকে আছে, কাকে বলে? যে ওনার চুক্তিটা যা ছিল কোন পক্ষ দিয়ে সেই কাজ করাতেই বাধ্য করারে কি বলে? চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা একটু পড়া শুরু করি। দেখেন, যখন কোনো চুক্তি ভঙ্গ করা হয় তখন ক্ষতিগ্রস্ত পক্ষ নিম্নলিখিত এক বা একাধিক প্রতিকার প্রার্থনা করতে পারে: চুক্তি রদ, ক্ষতিপূরণের মকদ্দমা, নিষেধাজ্ঞার জন্য মকদ্দমা, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মকদ্দমা। তো কোনটা কখন করে আমি কিন্তু অলরেডি ব্যাখ্যা করেছি। সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারলাইন করবেন 12 থেকে 30 ধারায় চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণ বিষয়, 35 থেকে 38 ধারায় চুক্তি রদ বিষয়, চুক্তি ভঙ্গের কারণে যদি নিষেধাজ্ঞার মকদ্দমা করা হয় 52 থেকে 57 ধারা প্রযোজ্য হতে পারে। আর যদি বলেন স্যার ক্ষতিপূরণ বাদ থাকলো কেন? ক্ষতিপূরণ আছে 19 ধারায়। ক্ষতিপূরণ আছে কত ধারায়? 19 ধারায়। উল্লেখিত প্রতিকারগুলোর মধ্যে ক্ষতিগ্রস্ত পক্ষ কোনো প্রতিকার বা প্রতিকারগুলোর মধ্যে প্রতিকারগুলোর জন্য মকদ্দমা করবে, সেটা চুক্তির বিষয়বস্তু এবং আইন অনুসারে নির্ধারণ করতে হবে। তাহলে ক্ষতিগ্রস্ত পক্ষ অ্যাকচুয়ালি কোনটার মামলা করবে এটা নির্ভর করে সে আসলে কি চায়। সে আসলে কি চায়, সবার তো চাওয়া এক না। সে যেরকম প্রতিকার চায় তার উপর ভিত্তি করে সেই ধরনের মামলা করতে পারে। তাহলে আমরা যেটা করব সেটা হলো, আমরা যেটা আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হলো চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। দেখেন, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন অর্থ চুক্তিতে শর্তসমূহ যেভাবে উল্লেখ আছে, চুক্তির শর্তসমূহ যেভাবে কার্যকর করার বিধান চুক্তিতে উল্লেখ আছে, যদি চুক্তির শর্তসমূহ সেইভাবে কার্যকর করা হয় তাহলে চুক্তিটি সুনির্দিষ্টভাবে কার্যকর বা বলবৎ হয়েছে বলে কি হবে? গণ্য হবে। যে পক্ষ চুক্তি ভঙ্গ করেছে সেই পক্ষ চুক্তি অনুসারে যে কার্য বা দায়িত্ব পালনে সম্মত হয়েছিল, আদালত সেই পক্ষকে সম্মত দায়িত্ব বা কার্যটি পালন করতে নির্দেশনা দিয়ে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারে। আপনি ইচ্ছা করলে একটা উদাহরণ দিতে পারেন যে একজন ব্যক্তি একটা জমি বিক্রি করতে চাইছিল, এখন যে কোনো কারণে সে যদি বলে যে আমি জমি বিক্রি করব না, তাহলে সংক্ষুব্ধ পক্ষ মামলা করলে আদালত যদি ওই যে চুক্তি ভঙ্গ করছে তার দিয়ে জমি বিক্রি করাইতে বাধ্য করে, একেই বলে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন। বুঝতে হবে যে কোনো জিনিস, না বুঝে মুখস্থ করা যাবে না। এখন দেখেন, কথা হলো যে আমি কি মামলা করলেই অপর পক্ষরে বাধ্য করবে কিনা? আমি তো জানি যে কার্য সম্পাদনের মাধ্যমে অপর পক্ষরে বাধ্য করাই, নাকি? এখন আমাদের মধ্যে চুক্তি ছিল, এখন আমি মামলা করলেই কি অপর পক্ষরে বাধ্য করবে? এটার অ্যাকচুয়ালি এটা বলছে যে কোন কোন ক্ষেত্রে চুক্তিটা বলবৎ করবে, মানে কোন কোন ক্ষেত্রে মামলা করলে ওই অপর পক্ষরে বাধ্য করতে পারে, এটা বলছে 12 ধারা। আর কোন কোন ক্ষেত্রে মামলা করলেও আপনার প্রতিকার দিবে না, মানে বলবৎ করা যাবে না, এটা বলছে কত ধারা? 21 ধারা। এই যে দেখেন, কোন চুক্তি কোন চুক্তির সময় বলবৎ করা যায় এবং কোন চুক্তির সময় বলবৎ করা যায় না সে সম্পর্কে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 এবং 21 ধারায় আলোচনা করা হয়েছে। নিম্নে এই সম্পর্কে আলোচনা করা হলো। সর্বপ্রথম আমরা চলে আসি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য চুক্তি সমূহ। দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 12 ধারা অনুসারে নিম্নলিখিত চুক্তিগুলো সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যেতে পারে। প্রথমে 1 নাম্বার, যে ক্ষেত্রে চুক্তিভুক্ত কাজ সম্পূর্ণরূপে বা আংশিকভাবে ট্রাস্টের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? ট্রাস্টের অন্তর্ভুক্ত। ট্রাস্ট বা জিম্মা, কি বলেন? ট্রাস্ট বা জিম্মার অন্তর্ভুক্ত। সেক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনে তার সুবিবেচনা প্রয়োগ করতে পারে। বাদী মামলা করে বলতেছে যে ওনারা আমাদের যে চুক্তির বিষয়বস্তু এটা একটা ট্রাস্টের অন্তর্ভুক্ত। কিসের? ট্রাস্টের। সো আমারে বা বিবাদীরা বলেন এই কাজ সম্পাদন করার জন্য। উদাহরণ করি, এক্স ওয়ের নিকট কিছু মাল বিশ্বাসপূর্বক এক্স তার মাল রাখছে কার কাছে? ওয়ের কাছে। কি কইরা? বিশ্বাসপূর্বক। তাহলে এই জায়গা যার কাছে মাল রাখছে সে হলো জিম্মাদার বা ট্রাস্টি।
আমি যদি আমার মালামাল আপনার কাছে রাখি, তাহলে আমার মালামাল গুলোর জিম্মাদার কে? আপনি। ওই এই মাল অন্যের নিকট বিক্রি করে দেয়, এখন আমি যার কাছে রাখছি সে আবার বিক্রি করে দিছে কার কাছে? আরেকজনের কাছে। এই ক্ষেত্রে আদালত উক্ত মাল এক্স কে ফেরত প্রদানের জন্য ওয়াই কে নির্দেশ দিতে পারে, কারণ এই চুক্তির কাজ ট্রাস্টের অন্তর্ভুক্ত। এই জায়গায় ওয়াই রে বলবে যে তুমি ওই মাল তাড়াতাড়ি এক্স রে ফেরত দাও। কেন দিবা ফেরত? কারণ এটা একটা জিম্মার অন্তর্ভুক্ত ছিল, তুমি তো একজন জিম্মাদার হিসেবে তার পণ্য রাখছিলে। তো যদি কোনো মামলা এই সিচুয়েশন হয়, এই টাইপের হয়, তাহলে আদালত অপর পক্ষরে ওই মাল ফেরত দেওয়ার জন্য বাধ্য করতে পারে। তাহলে আমরা 1 নম্বরে জানলাম যে চুক্তিভুক্ত কাজটি সম্পূর্ণ বা আংশিকভাবে কিসের অন্তর্ভুক্ত হয়? জিম্মা বা ট্রাস্টের অন্তর্ভুক্ত হয়। আমরা চলে এসে 2 নম্বরে, দেখেন। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ওই 4 ধারায় বলেছে যে চুক্তি না হলে কোনো প্রতিকার দেওয়া যাবে না। সকল আপনারা কন্ট্রাক্ট অ্যাক্ট এলএলবি তে পড়েছেন, 1872 দ্য ল অফ কন্ট্রাক্ট বা কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সালের। ওই জায়গায় বলা আছে 2 পক্ষ সম্মতি হলেই সেটা চুক্তি হয় না। চুক্তিটার কতগুলো উপাদান আছে? অফার, অ্যাকসেপ্টেন্স, কনসিডারেশন, তারপরে ফ্রি কনসেন্ট মানে স্বাধীন সম্মতি, এগুলো থাকতে হবে। ধরেন আমি 2 পক্ষ চুক্তি করছে গাঁজা বেচা কিনা, গাঁজা বেচা কিনা এটা সম্মতি হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে, কিন্তু এটা আইন দ্বারা বলবৎ করা যায় না। যদি কোনো সম্মতি আইন দ্বারা বলবৎ করা যায় তাহলে এটারে বলে চুক্তি। তাহলে যদি বলে যে আমি গাঁজা বেচা, এখন গাঁজা কিনতে এসেছিলেন এখনো বেচবে না, এই রিলেটেড কোর্টে মামলা করা যাবে? যাবে না। তাহলে এটা আইন দ্বারা কি বলবৎ করা যায় না। সো এটা এগ্রিমেন্ট, এটা কি চুক্তি না। সো এরকম কোন মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারায় করা যাবে? যাবে না, কারণ এটা তো চুক্তি না। কিন্তু বাড়ি বেচা কেনা চুক্তি, এটা কি বৈধ নাকি? এই রিলেটেড বাড়ি যদি কেউ বিক্রি করতে না চায় তাহলে এটা কি করা যাবে? তারাকে বাধ্য করা যাবে। সো 2 নম্বরে আসেন, চুক্তিবদ্ধ কার্যটি সম্পাদন না করলে যে ক্ষতি হবে তা নির্ণয় করার, আন্ডারলাইন করবেন, কোনো মানদণ্ড না থাকলে। চুক্তিভুক্ত কার্যটি সম্পাদন না করলে আপনার যে ক্ষতি হবে তা নির্ণয়ের কি নাই? মানদণ্ড নাই। আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন তার সুবিবেচনা প্রয়োগ করতে পারে। একটু আন্ডারলাইন করেন যে নির্ণয় করার মানদণ্ড নাই, মানে অপর পক্ষ যদি চুক্তির শর্ত না মানে, এখন আপনার যে ক্ষতি হবে, এর অনার এই ক্ষতি মাপার কোনো যন্ত্র নাই। আমার কত টাকা পয়সা ক্ষতি হয়েছে তাও বোঝা যাচ্ছে না, মানে এই ক্ষতি অপূরণীয়, এটা কোনোভাবেই পূরণ করা যাবে না। এখন কিভাবে দেখেন, উদাহরণ দেখেন, বি একজন মৃত চিত্রকরের একটি চিত্র। মৃত চিত্রকরের চিত্র মানে কি? এমন একজন ব্যক্তি একটা চিত্র আঁকছে, সে আর এখন বেঁচে নেই, এবং একটি দুষ্প্রাপ্য কারুকার্য খচিত চীনামাটির পাত্র। কি পাত্র? চীনামাটির পাত্র, দুষ্প্রাপ্য, যা সচরাচর পাওয়া যায় না, বিক্রয় করতে সম্মত হয়। এগুলো প্রথমে সে বেচতে চাইছে, বিক্রি করতে চাইছে, এবং এ ক্রয় করতে সম্মত হয়, এবং কিনতে চাইছে কে? এ বি কে এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধ্য করতে পারে। এখন বি যদি বলে যে ভাই বিক্রি করতে চাইছিলাম এখন বিক্রি করব না, তাহলে মামলা করবে কে? এ মামলা করে বলবে যে অনার দেখেন আমারে প্রথমে বিক্রি করতে চাইছে, এখন বিক্রি করতে চাচ্ছে না। এখন এই যে জিনিস, এটা তো যে যিনি চিত্র আঁকছে তিনি তো আর বেছে নাই, এই চিত্র তো আমি আরেকজনের কাছে পাবো না। আবার যে চীনামাটির পাত্র দুষ্প্রাপ্য, 1000 টাকা থাকলেও এটা পাওয়া যাবে না। সো তারে বলেন এই জিনিসগুলাই বিক্রি করতে, তাহলে আমার কি হয়ে যাবে? অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। এই যে দেখেন, কারণ কার্য সম্পাদন না করলে প্রকৃতপক্ষে যে ক্ষতি হবে তা নির্ণয় করার কোনো কি নেই, মানদণ্ড নেই। তাহলে আমি বুঝলাম চুক্তিটা যদি কিসের অন্তর্ভুক্ত হয়? ট্রাস্টের। আর চুক্তিভুক্ত কাজ না করার ফলে যে ক্ষতি হবে তা নির্ণয়ের কোনো কি নাই, মানদণ্ড। 3 নম্বরে চলে আসে, যখন চুক্তিভুক্ত কাজটি এমন হয় যে তার সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার পাওয়া যায়, তখন আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনে তার সুবিবেচনা প্রয়োগ করতে, মানে এরকম একটা পসিবিলিটি তৈরি হয়েছে যে চুক্তিভুক্ত কাজটা যদি না করে, অর্থ যতই দেখ, এই ক্ষতি নির্ণয়যোগ্য, এই ক্ষতিপূরণ করা যাবে না। অর্থ দ্বারা পর্যাপ্ত ক্ষতিপূরণ কি হবে না? আচ্ছা বলতেছি, সকল ক্ষতি কিন্তু অর্থ দ্বারা পূরণ করা সম্ভব,
কিরকম? ধরেন গুলশান 2 এর গোল চক্করে আপনার কাছে একজন একটা এই 10 তলা বাড়ি বিক্রি করতে চাইছে 100 কোটি টাকায়। আপনি 50 কোটি টাকা দিচ্ছেন, আপনাদের মধ্যে বায়না চুক্তিও হয়েছে, হবার পরে এখন বলতেছে যে ভাই আমি বাড়ি বিক্রি করব না, আপনি 50 কোটি দিছিলেন, দরকার হলে আমি আরো 20 কোটি বেশি দিয়ে দিচ্ছি, টাকা ফেরত দিয়ে দিচ্ছি, কিন্তু আমি বাড়ি বিক্রি করবো না। এখন আপনি তো চাচ্ছেন বাড়ি কিনতে, এখন এই জায়গা 50-এর সাথে আরো 20 কোটিকে আরো যদি 1000 কোটি টাকাও দেয়, আপনি গুলশানের চেয়ে ভালো জায়গা পাবেন, খারাপ জায়গা পাবেন, কিন্তু গুলশানের জায়গা কিন্তু আর পাবেন না। গুলশান সারা পৃথিবীতে এক জায়গায় আছে, বুঝতে পারছেন? তাহলে এই ক্ষেত্রে স্থাবর সম্পত্তি যে আমার বিক্রি করতেছে না, বিক্রি করতেছে, তাহলে আমার যে ক্ষতি হচ্ছে এই ক্ষতিটা কি অর্থ দ্বারা পূরণযোগ্য? মানে আমি তো ওই জায়গায় চাই, ওই জায়গায় চাই, গুলশানের মতো জায়গা কিন্তু আর পাচ্ছে না। সো এই ধরনের ক্ষতি অর্থ দ্বারা পূরণযোগ্য না। এই যে দেখেন, এ একটি বাড়ি বি এর নিকট বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়, পরে ওই বাড়ি এ বিক্রয় করতে অস্বীকার করে। এক্ষেত্রে আদালত বাড়িটি বিক্রয় করার জন্য এ কে নির্দেশ দিতে পারে, কারণ এক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার পাওয়া যাবে না। আপনারা টাকা দিলে বহু, কিন্তু বাড়ি তো আর পাচ্ছেন। তাহলে প্রথমে পেলাম সম্মতিভুক্ত কাজটি যদি ওসি বা জিম্মা বা ট্রাস্টের অন্তর্ভুক্ত হয়। দ্বিতীয়ত পেলাম চুক্তিভুক্ত কাজটা না করলে যে ক্ষতি হবে তা নির্ণয়ের কোনো মানদণ্ড নেই। তৃতীয়টা পেলাম চুক্তিভুক্ত কাজটি এমন যে সেটা যদি না করা হয় অর্থ দ্বারা পর্যাপ্ত ক্ষতিপূরণ পাওয়া সম্ভব। আমরা 4 নাম্বারটায় চলে আসি। চুক্তিভুক্ত কাজটি সম্পাদন না করলে আন্ডারলাইন করবেন কোনো আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা না থাকে, তখন আদালত চুক্তির সুনির্দিষ্ট কাজ সম্পাদনে তার সুবিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে। দেখানো যেতে পারে যে ওনার এই কাজ যদি, এই বাড়ি যদি আমার বিক্রি না করে আমার কোনো আর্থিক ক্ষতিপূরণ নির্ণয় তো পরের কথা, আর কোনো আর্থিক ক্ষতিপূরণ পাওয়ারই সম্ভাবনা নাই, কেন নাই? কারণ ওনার এই বাড়ি ছাড়া আর কোনো টাকা পয়সা নাই, যেরকম উনি দেউলিয়া হয়ে গেছে, এই বাড়ি ছাড়া ওনার দেওয়ার মতো আর কি কিছুই নাই। যেমন দেখেন উদাহরণ, যে ক্ষেত্রে বিবাদী একজন কি ব্যক্তি? দেউলিয়া ব্যক্তি। তাহলে 3 নম্বরে বলছে হলো যে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত ক্ষতিপূরণ করা যাবে না, আর 4 নম্বরে বলছে যে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ারই কোনো সম্ভাবনা নেই। বুঝছেন? এখন দেখেন, এছাড়া 12 এর ব্যাখ্যায় বলা হয়েছে যে ভিন্নরূপ কিছু প্রমাণিত না হলে আদালত ধরে নেবেন, যে আন্ডারলাইন করবেন, স্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তিভঙ্গ হলে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার পাওয়া যাবে না। মানে 12 ধারার ব্যাখ্যায় বলে দিছে যে যদি চুক্তিটা হয় স্থাবর সম্পত্তি সংক্রান্ত, তাহলে ধরে নেওয়া হবে এই স্থাবর সম্পত্তির ক্ষেত্রে অর্থ দ্বারা ক্ষতি নির্ণয় করা যা সম্ভব না। তবে অস্থাবর সম্পত্তি আন্ডারলাইন করবেন দুষ্প্রাপ্য না হলে হস্তান্তরের চুক্তি ভঙ্গ করলে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত বলে বিবেচিত হবে। এই কথার অর্থ কি? অস্থাবর সম্পত্তি হইলে ধরে নিবে যে অর্থ দ্বারা ক্ষতিপূরণ করা যাবে, কিন্তু অস্থাবর সম্পত্তি যদি দুষ্প্রাপ্য হয় তাহলে আবার যাবে না। ধরেন কথা হয়েছে এরকম যে 1000 ব্রয়লার মুরগি বিক্রি করবে, এখন বললো যে আমি বিক্রি করবো না, এখন ব্রয়লার মুরগি তো সব জায়গায় অ্যাভেলেবল, তো এই জায়গায় তারে দিয়েও বিক্রি করতে বাধ্য করবে না। কিন্তু যদি আবার এরকম হতো যে বিশেষ প্রকৃতির ব্রয়লার, কালো কালো মাংস, বাংলাদেশে অন্য কোনো ফার্মে আর নাই, তাহলে সেই ক্ষেত্রে আবার কি বিক্রি করতে বাধ্য করা যেত। বুঝছেন? যেরকম আমাদের এখানে দুষ্প্রাপ্য প্রকৃতির স্টুডেন্টের তারিক সাহেব, অন্যান্য যারা আছেন আপনাদের কিন্তু অর্থ দ্বারা ক্ষতিপূরণ করা যাবে, কিন্তু ওনারে কিন্তু যাবে না। আরিফ, বিথিকা, দিনেশ, এরা হলো দুষ্প্রাপ্য প্রকৃতির স্টুডেন্ট। তাহলে একটা চুক্তি সুনির্দিষ্ট ভাবে বলবৎযোগ্য কয়টা ক্ষেত্রে বলেন? 4টা ক্ষেত্রে। কি কি বলেন? জোরে জোরে বলেন। একটা আংশিক জিম্মার অন্তর্ভুক্ত, ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নাই, অর্থ দ্বারা ক্ষতিপূরণ করা সম্ভব না, আর আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। আর 12 ধারার ব্যাখ্যায় বলা হয়েছে যদি স্থাবর সম্পত্তি হয় ধরে নেওয়া হবে এর অর্থ দ্বারা ক্ষতিপূরণ করা সম্ভব না। অস্থাবর সম্পত্তি হইলে কি সম্ভব? তাহলে অস্থাবর সম্পত্তি যদি এবার কি হয় দুষ্প্রাপ্য হয় তাহলেও আবার সম্ভব না। আমরা চলে আসি 12 ধারার অপোজিট কোনটা বলেন? 21।
সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয় এমন চুক্তি সমূহ, মানে কোন ক্ষেত্রে আদালত বাদী যদি প্রমাণও করে যে দুইজনের মধ্যে একটা বৈধ চুক্তি ছিল, বাট আদালত কোন ক্ষেত্রে বাদীরে বলবে যে না এই চুক্তি বলবৎ করা সম্ভব, 21 ধারায় কয়টা ক্ষেত্রে? 21 ধারায়। 12 ধারায় বলবৎ করা যায় তো 4টা, আর 21 ধারায় বলবৎ করা যাবে না কয়টা? 8টা। দেখেন, যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না তা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ধারায় উল্লেখ করা হয়েছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ধারায় গোল দিবেন 8টি ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে। কয়টা? প্রথমটা দেখেন, যে চুক্তির কার্য সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয়। আন্ডারলাইন করবেন, আর্থিক ক্ষতিপূরণ কি হয়? পর্যাপ্ত। কি পর্যাপ্ত প্রতিকার হয় বলেন? আপনার কানে আচ্ছা একটু দাঁড়ান অনলাইনবাসী। আচ্ছা দেখেন, আমরা এখন পড়বো 22 ধারা। 22 ধারা বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে 22 ধারায়, উত্তর 22 ধারায় কিন্তু আসে বিভিন্ন ভাবে। আচ্ছা দাঁড়ান, ইলেকট্রিসিটি যেহেতু আসছে একটু দরজাগুলো আটকায় দেন, জানালাগুলো আটকায় দেন, আমরা একটু এসি চালাই। তো 22 ধারা যে কথা বলতেছিলাম, 22 ধারার হরেক রকমের রূপ আছে। প্রথম যেটা দেখেন এখানে টাইটেলটা যদি পড়ি আমরা, 22 ধারার প্রথম যে টাইটেল সেটা হলো দেখেন যে যে সকল কারণে চুক্তি আইনসঙ্গত এবং বলবৎযোগ্য হওয়া সত্ত্বেও আদালত ডিক্রি প্রদানে অস্বীকার করতে পারে। এই কথার অর্থ কি? বলছে যে
একটা চুক্তি বাদী মামলা করছে, বাদী 12 ধারার সব গ্রাউন্ড প্রমাণ করছে, তার জিম্মার অন্তর্ভুক্ত, ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নাই, অর্থ দ্বারা ক্ষতিপূরণ করা সম্ভব না, সবকিছু প্রমাণ করছে, তারপরও কেন আদালত বাদীর পক্ষে ডিক্রি দিবে না? বুঝলেন কিনা? মানে আমি আমার যা যা প্রমাণের দরকার সব প্রমাণ করছি, কিন্তু তারপরেও আমার আদালত কেন ডিক্রি দেবে না? উত্তর কত? 22 ধারা। তারপরে দেখেন অবলিকের পরে, সুনির্দিষ্ট কার্য সম্পন্নের ডিক্রি প্রদান প্রসঙ্গে বিবেচনামূলক ক্ষমতা। এই যে 12 ধারার ডিক্রি দিবে কি দিবে না, এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। কত ধারায় বলছে? 22 ধারায়। আপনি সব প্রমাণ করলে দিতেও পারে, নাও পারে। আবার দেখেন আবার কিভাবে আসে, ইংরেজি টার্মটা দেখেন, জুরিসডিকশন অফ এ কোর্ট, মানে একটি কোর্টের এখতিয়ার টু পাস এ ডিক্রি ফর স্পেসিফিক পারফরমেন্স অফ এ কন্ট্রাক্ট, মানে চুক্তির কার্য সম্পন্নের ডিক্রি প্রদান করা অফ এ কন্ট্রাক্ট ইজ ডিসক্রিশনারি, আদালতের বিবেচনামূলক ক্ষমতা। এটা কোথায় আলোচনা করেছে? এটা আলোচনা মানে এটা ব্যাখ্যা করতে বলছে। কত ধারা? 22 ধারা। তাহলে 12 ধারার ডিক্রি দিবে কি দিবে না, এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। কত ধারায় বলছে? 22 ধারা। বুঝতে পারছেন? তো এখন এইভাবে প্রশ্ন আসতে পারে যে যে সকল কারণে চুক্তি আইনসঙ্গত বলবৎযোগ্য সত্ত্বেও আদালত ডিক্রি প্রদানে অস্বীকার করতে পারেন, আলোচনা করুন। বা সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান আদালতের বিবেচনামূলক ক্ষমতা, সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। বা jurisdiction of a court to pass a decree for a specific purpose of contract is discretionary, সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনের সংশ্লিষ্ট বিধানাবলীর আলোকে আলোচনা করুন। এটাও কত? 22 ধারা। এখন একটু পড়ি দেখেন, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদানে এখতিয়ার হচ্ছে আন্ডারলাইন করেন বিবেচনামূলক এবং কেবলমাত্র তা আইনসম্মত, এ কারণে আদালত এমন প্রতিকার মঞ্জুর করতে বাধ্য না। মানে আইনসম্মত বলেই আদালত এটা মঞ্জুর করতে কি না বাধ্য না। আদালতের বিবেচনামূলক ক্ষমতা স্বেচ্ছাধীন হবে না, আন্ডারলাইন করেন। আদালতের বিবেচনামূলক ক্ষমতা মানে আমার ক্ষমতা দিছে, আমি যা খুশি তাই করলাম, বিষয়টা তা না, স্বেচ্ছাধীন হবে না, বরং নিখুঁত, যুক্তিযুক্ত এবং বিচার বিভাগীয় নীতি দ্বারা, নিখুঁত হইতে হবে, যুক্তিযুক্ত হইতে হবে এবং বিচার বিভাগীয় নীতি দ্বারা কি হবে? নিয়ন্ত্রিত এবং আপিল আদালত কর্তৃক সংশোধন, মানে বিচারিক আদালত যে সিদ্ধান্তটা নিবে এটা সংশোধন করতে পারবে কে? আপিল আদালত। এখন আমরা আসল জিনিসে আসি। 22 ধারায় বলতেন দুইটি ক্ষেত্রে, 22 ধারায় দুইটি ক্ষেত্রে আদালত চুক্তি সুনির্দিষ্ট বলবৎ করেন ডিক্রি না দিয়ে ক্ষতিপূরণ দিতে পারে। মানে বাদী যদি সবকিছু প্রমাণও করে তথাপি আদালত দুইটা ক্ষেত্রে বাদীরে ডিক্রি না দিয়ে বাদীরে দিবে কি? ক্ষতিপূরণ। বুঝছেন? এবং বলতেন একটি ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি দিতে যথাযথ বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে। তাহলে ডিক্রি বাদীরে দিবে না 22 ধারায় কয়টা ক্ষেত্রে? দুইটা। আর ডিক্রি বাদীরে দিবে কয়টা ক্ষেত্রে? একটা ক্ষেত্রে। এখন একটু শুনেন, 22 ধারায় বলছে যে দুইটা ক্ষেত্রে আদালত ডিক্রি না দিয়ে বাদীরে কি দেবে? ক্ষতিপূরণ। এখন যখন বাদী তার মামলা সব কিছু প্রমাণ করছে, কিন্তু প্রমাণের পরেও আদালত তারে ডিক্রি দেয় নাই, না দিয়ে তারে যে ক্ষতিপূরণটা দেয়, এই ক্ষতিপূরণটারে বলে সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ বা সোলাটিয়াম। কি বলেন? সোলাটিয়াম। মানে অন্য ক্ষতিপূরণের সাথে এই ক্ষতিপূরণের পার্থক্য আছে। অন্য ক্ষতিপূরণ, এই ক্ষতিপূরণ হলো কি, যে আমি আমার মামলা সবকিছু প্রমাণ করছি, আমি ডিক্রি পাওয়ার হকদার, কিন্তু যে কোনো কারণে হোক আমার ডিক্রি দেয় নাই, তখন আমার একটা সান্ত্বনাপ্রদ একটা ক্ষতিপূরণ দিছে, এটারই কি বলে? সোলাটিয়াম। তাহলে 22 ধারায় সোলাটিয়াম দেয় কয়টা ক্ষেত্রে? একটি ক্ষেত্রে। দুইটা ক্ষেত্রে ডিক্রি দেয় না, না দিয়ে ক্ষতিপূরণ দেয়, তাহলে সোলাটিয়াম দেয় কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। আর একটা ক্ষেত্রে ডিক্রি দিতে পারে। সো প্রথমে আমরা চলে আসি, দেখেন ডিক্রি না দিতে বিবেচনামূলক ক্ষমতা। ডিক্রি না দিতে বিবেচনামূলক ডিক্রি না দিতে বিবেচনামূলক ক্ষমতা। নিম্নলিখিত দুইটি ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণে ডিক্রি না দিয়ে ক্ষতিপূরণ প্রদান করতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে। প্রথমটা দেখেন, তিনটে পিন মারেন। ধরেন প্রথমটা দেখেন, বিবাদীর প্রতি বাদীর অন্যায় সুবিধা আছে, আনফেয়ার অ্যাডভান্টেজ। বিবাদীর প্রতি কি আছে? বাদীর অন্যায় সুবিধা আছে। বিবাদীর প্রতি বাদীর অন্যায় সুবিধা আছে, যেখানে এমন পরিস্থিতিতে চুক্তি সম্পন্ন করা হয়েছে যে
তা বাদীকে বিবাদীর উপর একটি অন্যায় সুবিধা প্রদান করেছে, যদিও সেখানে বাদীর পক্ষ হতে আন্ডারলাইন করবেন, যদিও সেখানে বাদীর পক্ষ হতে কোনো আন্ডারলাইন করবেন জালিয়াতি বা ভুল বিবরণ নাও থাকতে পারে। কিছুই বুঝেন নাই, শোনেন। বাদী মামলা করছে, এখন আদালত বাদীর আর্জি, বিবাদীর লিখিত জবাব বিবেচনা করে দেখলো যে এই জায়গা বিবাদীর উপর বাদীর একটা কি আছে, অন্যায় সুবিধা আছে, কিন্তু প্রকৃতপক্ষে বাদী ইচ্ছা করে কোনো কিছু করে নাই, কিন্তু তারপরেও একটা অন্যায় সুবিধা কি থেকে গেছে। কিভাবে? শুনেন, আপনি একটা জমি বিক্রি করবেন, এখন যার কাছে জমি বিক্রি করবেন তারে যায় বললেন যে ভাই এই যে আমার জমি 5 বিঘা, নদীর কূলে অবস্থিত, এত লাখ টাকা দাম, আপনি কি কিনবেন? ও বললো যে আমি কিনবো। তাহলে 10 লাখ টাকা দাম, 5 লাখ এখন দেন, আর 5 লাখ জমি দলিল করার সময় দিয়েন। বুঝছেন? এখন আমি যখন এই জমিটার কথা ওই ক্রেতারে বলছি, আমি বলি নাই যে এই জমি প্রতি বছর বন্যার পানিতে তলায় যায়, আবার এটাও বলি নাই যে কোনোদিন তলায় না, মানে আমি ভালো মন্দ কি কিছুই বলি নাই, ভালোও বলি নাই মন্দও বলি নাই। এখন উনি আমার সাথে, ওনার সাথে আমার বায়না চুক্তি হয়েছে, হবার পর উনি খোঁজ নিয়ে জানতে পারছে, উনি আগে খোঁজ খবর নিয়ে জানে নাই, যখন বায়না চুক্তি অলরেডি হয়ে গেছে তখন বলতেছে, জানতে পারলো যে এই জমি তো প্রতি বছর বন্যার পানিতে তলায় যায়। এখন উনি যখন জানছে যে প্রতি বছর এই জমি বন্যার পানিতে তলায় যায়, উনি বলতেছে যে ভাই আপনার জমি আমি কিনবো না। এখন তাহলে সংক্ষুব্ধ কে? বিক্রেতা। বিক্রেতা যায় 12 ধারার মামলা করে দিচ্ছে ইওর অনার, সে প্রথমে কিনতে চাইছে, এখন কিনবে না, এই জায়গায় আমার অপরিণীয় ক্ষতি হয়ে যাবে, আমারে তারে কিনতে বাধ্য করে। বিবাদী এসে বলতেছে কি ইওর অনার, দেখেন এই জায়গায় বাদীর একটা অন্যায় সুবিধা আছে আমার উপরে। আদালত বলল কিভাবে অন্যায় সুবিধা? ইওর অনার, বাদী কোনো জালিয়াতি করে নাই, বাদী কোনো প্রতারণা করে নাই, কিন্তু সে তথ্য গোপন করছে। সে জমি বিক্রি করার সময় বলে নাই যে এই জমি বন্যার পানিতে তলিয়ে যায়, আবার এটাও বলাই নাই যে কোনোদিনও তলায় না, মানে সে প্রতারণাও করে নাই, কিন্তু সে এই যে যে বলে নাই যে তথ্য গোপন করছে, এটা সে একটা অন্যায় সুবিধা লাভ করছে কার উপরে? ওই ক্রেতার উপরে। তাই ইওর অনার আমার এই জমি কিনতে বাধ্য করেন না। তখন আদালত বাদীরে বলবে, বাদী তুমি তো সব ঠিকঠাকই প্রমাণ করছো, বাট তুমি তো একটা অন্যায় সুবিধা লাভ করছো কার উপরে? বিবাদীর উপর, যদিও তোমার কোনো কি নাই, প্রতারণা বা জালিয়াতি নাই। সো বিবাদীরে বলে দিতে ঠিক আছে, তাহলে তুমি বাদীরে একটা কি দিয়ে দাও, সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ দাও, এটা হলো কি 16 টাকা। বুঝতে পারছেন? তাহলে যে ক্ষেত্রে বিবাদীর উপর বাদীর একটা কি আছে, অন্যায় সুবিধা আছে। বোঝা গেল ভাই? আচ্ছা, এরপরে আমরা এখানে উদাহরণটা পড়ি, এই জায়গার উদাহরণটা পড়ি, দেখেন যেমন, দেখেন যেমন যেমন এ নির্দিষ্ট জমি বিক্রয় করতে এবং বি তা ক্রয় করতে চুক্তিবদ্ধ হলো, তাহলে বিক্রি করতে চাইছে কে? এ। কিনতে চাইছে কে? বি। তবে বন্যার হাত থেকে এই জমি রক্ষা করবার জন্য এর মালিক কর্তৃক ব্যয়বহুল বাঁধের রক্ষণাবেক্ষণ করা আবশ্যক। বি এই অবস্থার কথা জানতো না এবং এ তার নিকট হইতে তা কি করেছিল, গোপন রেখেছিল। চুক্তি সুনির্দিষ্ট কাজের সম্পাদন এর পক্ষে অবশ্যই কি হবে, না মঞ্জুর হবে। তাহলে একটা হলো আনফেয়ার অ্যাডভান্টেজ, অথবা বিবাদীর প্রতি বাদীর কি বলেন, অন্যায় সুবিধা। আমরা 2 নম্বরে চলে আসি, বিবাদীর প্রতি কঠোরতা, হার্ডশিপ। বিবাদীর প্রতি কঠোরতা বা হার্ডশিপ, যেখানে চুক্তির কাজ সম্পাদন বিবাদীকে, আন্ডারলাইন করেন, বিবাদীকে যেন কোনো কঠোরতায় বা কষ্টে জড়িয়ে ফেলবে যা বিবাদী বুঝতে পারে না, অপরদিকে উহা না করলে বাদীকে এমন ধরনের কঠোরতায় কি জড়াবে না। এটার অর্থ কি? এটার অর্থ হলো বাদী মামলা করছে, এখন বিবাদীর যদি ওই কাজ করতে হয় তার যত কষ্ট হবে, আর বাদী যদি ওই ডিগ্রি না পায় তার তত কষ্ট হবে না। ধরেন আমি আপনার কাছে টাকা পাই, এখন আমারও যদি আপনি টাকা না দেন আমার তেমন কোনো ক্ষতি
হবে না, কিন্তু ওই টাকা যদি আপনার দেওয়া লাগে তাহলে আপনার ভারী কষ্ট। এই হলো কথা। তাহলে দেখা বাদীর সে কষ্ট বেশি হচ্ছে কার? বিবাদীর। কঠোরতা কার? বিবাদীর। একটা উদাহরণ শুনেন। এক মহিলার স্বামী, উনি ঢাকা শহরের একটা বাড়ি বিক্রি করতে চাইছে। বিক্রি তো অনেক আগে, তখন কম বায়না চুক্তি হয়েছে অল্প টাকায়। এখন ওনার স্বামী বলছে যে আজ দেব কাল দেব, দলিল করে দেব, করে দেব করে, আর উনি দলিল করে না দিয়ে উনি মারা গেছে। এখন অপর পক্ষ এসে 12 ধারা মামলা করছে। তো ওই মহিলা ওই মামলা বিচারিক আদালতে হারছে, মানে বাড়ির মালিক যে বিক্রেতা যে ওই মামলা কি হারছে, যেহেতু স্থাবর সম্পত্তি ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নাই। আপিল আদালতেও হারছে। কিন্তু ওই যে ওই পুরুষের ওই বিধবা মহিলা সে হাল ছাড়ে নাই, সে আপিল বিভাগে গিয়ে আপিল করছে। আপিল করে বলতেছে যে ওনার এই বাড়ি ছাড়া ঢাকা শহরে আমার আর কিছু নাই, এই বাড়ি যদি আমার দেওয়া লাগে তাহলে আমার আর আমার পথে বসা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু যিনি এই বাড়ি কিনবে তিনি বসুন্ধরা গ্রুপের মালিক, তিনি এই বাড়ি না কিনলে ওনার তেমন কোনো সমস্যা নাই। তখন আদালত বলবে যে ঠিক আছে, বসুন্ধরা মূলক গ্রুপের মালিক বড় লোক হোক সেটা কোনো বিষয় না, দুইজনের মধ্যে তো একটা বৈধ চুক্তি ছিল, তো তাহলে আপনি বসুন্ধরা গ্রুপের মালিকরে সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ দিয়ে দেন। এটারে বলে কি সোলাটিয়া। বুঝতে পারছেন? যে ক্ষেত্রে বাদী তার মামলা 100% প্রমাণ করছে, কিন্তু তারপরও এই কাজটা করতে বিবাদীর বেশি কঠোরতা অবলম্বন করা লাগে, সেই ক্ষেত্রে আদালত বিবাদীরে ওই কাজ করতে বাধ্য করবে না, বরং বিবাদীরে বলবে যে ঠিক আছে তাহলে তুমি কি দিয়ে দাও, সোলাটিয়াম দিয়ে দাও। কারে? বাদীরে। তাহলে এখানে একটা দারুণ উদাহরণ আছে, লুৎফুর রহমান ভার্সেস গোলাম আহমেদ শাহ। এই উদাহরণটা আপনি কেস রেফারেন্সটা মনেই রাখবেন। এই যে কথাটা আমি সংক্ষেপে বললাম এটারই একটা আপনার বিস্তারিত বর্ণনা এখানে আছে, দেখেন। লুৎফুর রহমান ভার্সেস গোলাম আহমেদ শাহ 39 ডিএলআর এডি 1987। এই মামলার হয় আপনি 39 ডিএলআর এডি মনে রাখবেন, আর নাইলে লুৎফুর রহমান ভার্সেস গোলাম আহমেদ শাহ এটা মনে রাখবেন। একটা আপনার মনে রাখতেই হবে। দেখেন, আচ্ছা এই দেখেন, বিক্রেতা তার আবাসিক বাড়ি বিক্রয় করার জন্য ক্রেতার সাথে বায়না চুক্তিবদ্ধ হয়। ক্রেতা চুক্তি অনুসারে 6,000 টাকা অগ্রিম বা বায়না দিয়েছিল। অগ্রিম দিছে কয় টাকা? 6,000 টাকা। পরবর্তীতে 2500 টাকা প্রদান করে, আরো দিছে কত? 2500। তাহলে মোট দিলে কত? 8,500। সিদ্ধান্ত নেওয়া হয় যে ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার পর বিক্রয় দলিল সম্পাদন করা হবে, কিন্তু বিক্রেতা বিক্রয় দলিল সম্পাদন করে দিতে অস্বীকার করে। সুতরাং ক্রেতা চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণে মামলা দায়ের করে। মকদ্দমা বিচারিক আদালত বাদী ক্রেতার পক্ষে ডিক্রি দেয়, মানে বিচারিক আদালতে জিতছে কে? ক্রেতা, যা হাইকোর্ট বিভাগেও বহাল থাকে, এবং আপিল আদালতে গিয়েও ক্রেতাই জিতছে। অতঃপর বিবাদী বিক্রেতা আপিল বিভাগে আপিল করে। বিবাদী পক্ষ আত্মপক্ষ সমর্থনে বলে যে, আন্ডারলাইন করবেন, এই বাড়ি থেকে চলে যেতে হলে আমাদের পথ ছাড়া আর কোনো উপায় নেই। আপিল বিভাগ বিবাদী বিক্রেতারা এই যুক্তি বিশেষভাবে বিবেচনা করে এবং মত প্রকাশ করে যে যদি এই মামলায় চুক্তি বলবৎ ডিক্রি দেওয়া হয়, বিবাদী বিধবা বিক্রেতা উক্ত বাড়িতে আয় হতে বঞ্চিত হবে এবং তার বাকি জীবনের জন্য আশ্রয় গ্রহণের কোনো সুযোগ থাকবে না। অন্যদিকে বাদী ক্রেতা একজন ব্যবসায়ী ছিল এবং সে বিবাদী বিক্রেতার মতো বিধবা ছিল না। সুতরাং যদি চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের আদেশ দেওয়া হয় এবং বিক্রয় কার্যকর করে জমিটা বাদীকে অর্পণ করা হয়, তাহলে এটা বিবাদী বিক্রেতার জন্য কষ্টের হবে। কিন্তু যদি চুক্তি বলবৎ না করা হয়, সেই ক্ষেত্রে বাদী ক্রেতার প্রতি এমন কষ্ট সৃষ্টি করবে না। যদিও চুক্তিটি একটি বৈধ চুক্তি, কিন্তু আপিল বিভাগ চুক্তি বলবৎ না করতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে। আপিল বিভাগ সিদ্ধান্ত প্রদান করে যে যদি বিবাদী বিক্রেতা বিধবা 1 লাখ টাকা ক্ষতিপূরণ সহ, আগে দিছিল কত? পাইছিল কত? 8,500। 8,500 সাথে ক্ষতিপূরণ দেওয়া লাগবে কত? 1 লাখ। ক্ষতিপূরণ সহ সম্পূর্ণ বায়না অর্থ 8,500 টাকা বাদীকে
ক্রেতাকে পরিশোধ করে, তাহলে এই বায়না চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ হবে না। বোঝা গেল ভাই? তাহলে দুইটা ক্ষেত্রে 12 ধারার ডিক্রি দিবে না। একটা কি আনফেয়ার অ্যাডভান্টেজ, আর একটা কি বলেন হার্ডশিপ। একটা হলো আনফেয়ার অ্যাডভান্টেজ আর একটা হার্ডশিপ। আচ্ছা এখন দেখেন, দুইটা ক্ষেত্রে তো দিল না, তাহলে দিবে কয়টা ক্ষেত্রে? একটা ক্ষেত্রে। এই দেখেন, ডিক্রি দিতে যে ক্ষেত্রে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে হয়। হ্যাঁ অদিতি বলেন, কি প্রশ্ন আছে? আনমিউট করে বলেন। অদিতি বলেন। হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ বলেন বলেন। স্যার, সোলাডিয়াম যে দিবে এটার পরিমাণ নির্ধারণ করা হয় কিভাবে? এটা আদালত ওই মামলার যে বিষয়বস্তু, মামলার যে পরিস্থিতি, সেই অনুসারে আদালত তার বিবেচনামূলক ক্ষমতা বলে নির্ধারণ করবে। এত টাকা এটা আদালত নির্ধারণ করবে। ঠিক আছে বুঝতে স্যার। পেরেছেন? জি। জি স্যার। মানে এখন ওই বিধবা মহিলারা যদি বলে যে আপনি 5 কোটি দেবেন, তাতে বলে তার চেয়ে আমার বাড়িই ভালো, তুমি বাড়ি নিয়ে যাও, 5 কোটি আমি পাবো কোথায়? ঠিক আছে। তাহলে সোলাটিয়ামটা কি হবে, এটা ওই পক্ষগণের ফিনান্সিয়াল কন্ডিশন বা মামলার বিষয়বস্তু কি ছিল, এইগুলো সবগুলো বিবেচনা করে নির্ধারণ করবে কে? আদালত। আচ্ছা এখন দেখেন, ডিক্রি দিতে যে ক্ষেত্রে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে, এটা খুব সহজ। আপনি ওই দুইটাতে চালাই দিবেন, যে যে জায়গায় আনফেয়ার অ্যাডভান্টেজও নাই, যে জায়গায় হার্ডশিপও নাই, তাহলে সেই ক্ষেত্রে আদালত বাদীর পক্ষে ডিক্রি দিবে। উদাহরণ যে কোনোটা দেওয়া যায়। ধরেন যে বাড়ি যখন জমি যখন বিক্রি করবে, তখন বলেই দিছে যে ভাই এই জমি প্রতি বছর বন্যার পানিতে তলায়, তুমি কিনলে কিনো, না কিনলে না কিনো। সে বলছে আমি কিনবো, এখন পরে যাই বলতেছে আমি কিনবো না। এই ক্ষেত্রে কিন্তু আনফেয়ার অ্যাডভান্টেজ নাই, কারণ আমি মনের কথা সব বলে দিচ্ছি। কয়টা? ওকে, বুঝতে পেরেছেন? তাহলে এটা আর পড়লাম না, এটা আপনি ওই দুইটা দিয়ে চালাই দিবেন। তাহলে কয়টা ক্ষেত্রে ডিক্রি দিবে না? দুইটা ক্ষেত্রে। কি কি? আনফেয়ার অ্যাডভান্টেজ আর একটা কি হার্ডশিপ। এখন প্রশ্ন যদি ধরেন এইভাবে আসতো ভাই, প্রশ্ন যদি আসতো যে jurisdiction of a court to pass a decree for a specific performance of a contract is discretionary, এইভাবে আসছে ইংরেজি লাইন দিয়ে। তাহলে প্রথমে আপনি ব্যাখ্যা দিতেন যে সুনির্দিষ্ট প্রতীক আইনের 22 ধারায় বলা হয়েছে যে কার্য সম্পাদনের ডিক্রি দিবে কি দিবে না, এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। অর্থাৎ jurisdiction of a court to pass a decree for a specific performance of a contract is discretionary। নিচে 22 ধারার বিধানাবলী বিস্তারিত আলোচনা করা হলো। এখন 22 ধারায় দুইটা ক্ষেত্রে দিবে না, ওটা আলোচনা করেন, একটা ক্ষেত্রে দিবে। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে jurisdiction of a court to pass a decree for a specific performance of a contract is discretionary। বোঝা গেল? আপনারা এই ইংরেজি লাইন যুক্ত প্রশ্ন কিন্তু মিনিমাম 3টা থেকে 4টা পাবেন। অর্থ যে আমরা প্র্যাকটিস করতেছি, বুঝতে হবে ওই জায়গাতে আপনি ওই প্রশ্নের উত্তর পারেন, কিন্তু ওই লাইনের কারণে আপনারা ঘাবড়ায় দেয় যে আমি পারি না। তো এটা আসলে এত কঠিন কোনো বিষয় না, আপনি পারবেন ইনশাল্লাহ। তো এখানে আমরা সোলাটিয়াম কি এটা একটু পড়ি। দেখেন সোলাটিয়াম থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, যে সোলাটিয়াম বলতে কি বোঝায়। সোলাটিয়াম বলতে কি বোঝায় এটা কিন্তু অলরেডি আমরা জানি, যে যে ক্ষেত্রে বাদী তার মামলা মোটামুটি ভালোভাবেই প্রমাণ করছে, কিন্তু আদালত তারে মামলার ডিক্রি না দিয়ে বিবাদীর কাছ থেকে কি আদায় করে দেয়, যে ক্ষতিপূরণ আদায় করে দেয় দুইটা ক্ষেত্রে, সেটারে বলে সান্ত্বনাপ্রদ ক্ষতিপূরণ বা সোলাটিয়াম। তো দেখেন সোলাটিয়াম বলতে সান্ত্বনামূলক ক্ষতিপূরণ বোঝায়। স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 22 ধারা অনুযায়ী আদালত যদি দেখতে পান যে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি দেওয়া হলে বাদীকে বিবাদীর উপর একটি অন্যায় সুবিধা প্রদান করা হবে, বা বিবাদী এমন কষ্টের মধ্যে ফেলবে যা যা সে পূর্বে বুঝতে পারেনি, এবং উক্ত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি না দিলে বাদীর তেমন কষ্টের কারণ ঘটবে না, তখন বাদীর দাবি আইনসম্মত হলেও আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি কি দিবেন না। এসব ক্ষেত্রে আদালত বাদীকে সান্ত্বনামূলক ক্ষতিপূরণ দিতে পারে, যা সোলাটিয়াম বলে গণ্য
হয়। এ সম্পর্কে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 স্পষ্ট কোনো ধারণা দেওয়া হয়নি। এ সম্পর্কে উচ্চ আদালতে বিভিন্ন সিদ্ধান্ত হতে ধারণা পাওয়া যায়। অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের পেয়ার অ্যাক্ট যদি আপনি তন্ন তন্ন করে খুঁজেন, ওই জায়গায় কিন্তু সোলাটিয়াম শব্দটা নাই। তাহলে সোলাটিয়াম আসছে কোত্থেকে? আদালতের সিদ্ধান্ত। তো আমাদের আজকে এ পর্যন্তই। ভালো থাকেন। আপনাদের কিন্তু আজকে কি বার ভাই? আজকে রোববার। তো আগামীকালও পড়া আছে, আগামীকাল চলে আসেন 2টা 30-এ। আজকে এ পর্যন্তই, ভালো থাকেন। হ্যাঁ বলেন। স্যার স্যার আমি বলেন বলছিলাম, তখন বলছি স্যার ওই বলেন যে বলেন। 21-এর যে ধারাটা, স্যার ওখানে যে স্পেসিফিক ভাবে বলা হয়েছে যে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে বিক্রয় চুক্তি থাকতে হবে, কিন্তু অন্য অন্য চুক্তি যেমন আপনি বললেন যে আহ, আহ, বন্ধ বা অন্য অন্য যে চুক্তিগুলো আছে ওটাও কি কার্যকর করা হবে ওইটা বাদে? মানে স্থাবর সম্পত্তি ব্যতীত সকল চুক্তিকে 12 ধারায় কার্যকর করা যাবে কিনা সেটা বলছিলাম। আপনি 21-এর যে এ ধারাটা, সেই সেই জি রিলেটেড স্যার। 12 ধারা ওই স্থাবর সম্পত্তির রিলেটেড 12 ধারা, বিক্রয় রিলেটেড 12 ধারা মামলা করলে 21-এর এ শর্ত মানতে হবে। কিন্তু একটা জমি আপনি বন্ধক দিতে চাইলেন, এখন দিবেন না, এই ইজারা দিতে চাইলেও দিবে না, সেই ক্ষেত্রে 12 ধারা মামলা করতে হলে ওই চুক্তিটা নিবন্ধিত হওয়ার প্রয়োজন নাই, বা অবশিষ্ট জি চুক্তি স্যার। মূল্য দেওয়ারও প্রয়োজন নাই। বুঝেছেন? ঠিক আছে। হ্যাঁ জি স্যার। আর আপনারা যে খাতা দেখে দিয়েছি তখন দেখেন। স্যার স্যার আমি সময় মতো লিখে উঠতে পারিনি স্যার। হ্যাঁ, সময় ওই মতো লেখার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আজকে এই স্যার পর্যন্ত থাকেন। আর আপনাদের নেক্সট শুক্রবারে কি পরীক্ষা আমি বলে দেবো নি, আগামীকাল বলে দিব। আর আগামীকাল 2:30টায় পড়া আছে, পড়তে আসেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বসতে হবে।